এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 এর সকল শিক্ষার্থীদেরকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো ভৌত রাশি ও পরিমাপ, সেই অধ্যায়ের বিস্তারিত সকল কিছু নিয়ে আসছি। এই অধ্যায়ের মেন কি কি টপিক পড়তে হবে, এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন কি পড়তে হবে, এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে, এই অধ্যায় থেকে তোমাদের ক নাম্বার প্রশ্ন কি আসবে, খ নাম্বার প্রশ্ন কি আসবে, সকল বিস্তারিত সকল কিছু নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা একটি নোট তৈরি করেছি তোমাদের জন্য, যে নোটটি অ্যাকচুয়ালি তোমাদের এসএসসি পরীক্ষা 2026 এবং 27 এর জন্য করা হয়েছে, তোমাদের যত অধ্যায়টা শর্ট সিলেবাস। এখন প্রশ্ন হলো, যখন আমরা একটা ভৌত রাশি ও পরিমাপ যে কোনো একটা অধ্যায় শুরু করব, সেই অধ্যায়ের মেন টপিকগুলো জানতে হবে, যে আসলে এখানে মেন কি কি টপিক আছে, কোন টপিকগুলো আমরা আয়ত্ত করলে এই অধ্যায় থেকে আমরা সকল কিছু করতে পারবো। সেক্ষেত্রে মেন টপিকের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে প্রথম হলো বিজ্ঞানের উত্থাপন পর্ব ও বিজ্ঞানীদের অবদান। কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, কোন বিজ্ঞানী ভবিষ্যৎবাণী করেছে, কে সূর্যগ্রহণের ই করেছে, তোমার কে হলো তোমার পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেছে, এই সকল বিষয়গুলো কে করেছে এটা তোমাকে জানতে হবে, কারণ না এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণ নৈবেদিক আসে। খ নম্বর প্রশ্ন হলো ভৌত রাশি এবং তার পরিমাপ। ভৌত রাশি এবং তার পরিমাপ সম্পর্কে তোমাকে বিস্তারিত সকল কিছু জানতে হবে। পরিমাপ কাকে বলে, কত প্রকার, কি কি, পরিমাপের একক কি, এই সকল বিস্তারিত তোমাকে জানতে হবে। তার পরবর্তী পরিমাপের একক সমূহ, যেমনটা আমি তোমাকে বললাম, ধরো এক একটা পরিমাপের একক রয়েছে, সেই একককে আবার অন্য যে কোনো একটা রাশি দেওয়া থাকলে তার একক কিভাবে বের করতে হয়। সাপোজ ধরো কাজ দেওয়া আছে, এই অধ্যায় কিন্তু কাজের না, কাজ হলো চতুর্থ অধ্যায়। এখন প্রশ্ন হলো কাজের একক কি, কাজের একক কি সেইটা এই অধ্যায়ের মাধ্যমে তুমি করতে পারবা, তাই পরিমাপের একক সমূহ বের করতে পারতে হবে। উপসর্গ ও গুণনীয়ক বের করতে পারতে হবে। উপসর্গ ও গুণনীয়ক বলতে মেনলি বোঝানো হলো বৈজ্ঞানিক প্রকাশ করা। একটা পরিমাপ থেকে আরেকটা পরিমাপ, ধরো 1 AM সমান কত PM, অর্থাৎ এখানে কিন্তু এটা বুঝাই নাই যে 1 AM মানে সকাল একটা, এটা বুঝাই নাই। এখানে মেনলি এক অ্যাটমোমিটার সমান হলো তোমার কত PM, কত পিকোমিটার, এটা তোমাকে বের করতে জানতে হবে। তারপর আসে মাত্রা। মাত্রা সম্পর্কিত যাবতীয় সকল কিছু, যেমন বলের মাত্রা কি, স্মরণের মাত্রা কি, কাজের মাত্রা কি, ত্বরণের মাত্রা কি, সকল বিষয় কি গুলো জানতে হবে। তার পরবর্তী টপিক আসে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত। প্রত্যেকটা বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত জানতে হবে। ভার্নিয়ার স্কেল কাকে বলে, ভার্নিয়ার স্কেল কি, ভার্নিয়ার ধ্রুবক কি, স্লাইড ক্যালিপার্স কি, এগুলো সব বিস্তারিত সকল। পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা এবং বিশেষ গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে, কোন কোন ম্যাথগুলো করতে হবে এই অধ্যায় থেকে। এখন আমরা অধ্যায়ের শুরুতেই যদি আসি, তাহলে আমরা দেখতে পারবো পদার্থবিজ্ঞান প্রথমেই তোমাদের। এখন পদার্থবিজ্ঞান থেকে তোমাকে বেশি লাইন পড়তে হবে না, পুরো জায়গাটা খুঁজে আমি 2টা লাইনের বেশি কোনো গুরুত্বপূর্ণ লাইন পাইনি। সেখানে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে পদার্থ ও শক্তির মধ্যকার আন্তঃক্রিয়া। পদার্থ ও শক্তির মধ্যে কি আছে, আন্তঃক্রিয়া রয়েছে। একটা পদার্থ আর শক্তি পরস্পরের মধ্যে দিয়ে আন্তঃক্রিয়া সম্পর্কিত। 2, পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য বা মূল ধাপ সমূহ, যে কোনো একটা এই পদার্থবিজ্ঞান বা পর্যবেক্ষণ এর কিছু ধাপ রয়েছে। প্রথমে তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন করতে হবে, মানগত প্রকাশ করতে হবে। এটা হলো এই যে এটা তোমাকে মনে রাখতে হবে। এবার আসি যে কার কার কি কি অবদান আছে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞানের পরিসর থেকে বা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যে প্রশ্নগুলো দেখলাম যে সবচেয়ে বেশি পরিমাণ আসছে, যেমন এখানে বলা হয়েছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর হলো আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে রয়েছে বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, ঠিক আছে, তারপর হলো তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। এটা হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানে রয়েছে আণবিক পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিক পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। এই কয়টা টপিক হলো, এগুলো হলো তোমার কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের আওতাভুক্ত। এটা হলো আধুনিক ক্লাসিক্যালের মানে আধুনিক পদার্থবিজ্ঞানের আওতাভুক্ত। তার পরবর্তী আসলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যের মেন লাইনগুলো যদি বলি, প্রথম হলো প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করা হলো পদার্থবিজ্ঞানের মেন লক্ষ্য। তারপর হলো পর্যবেক্ষণ করা, প্রকৃতির নিয়মগুলো বর্ণনা করা, তারপর প্রযুক্তির উন্নয়ন ঘটাতে, এবং 5 নম্বর হলো পদার্থবিজ্ঞান অধ্যয়নে একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ। এইগুলো হলো কি পদার্থবিজ্ঞানের মেন বৈশিষ্ট্য। খ নম্বর প্রশ্ন আসে যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি কি লিখো।
পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি কি লিখো, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এরপর আসে পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ, খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের কোন কোন এমসিকিউ গুলো পড়তে হবে আমরা একটু ভালো করে দেখাচ্ছি, এক মিনিট। তো আমরা যদি এখন শুরু করে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ আদি পর্ব, তোমার এখানে মেনলি বোঝানো হয় 624 থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। গ্রিক সভ্যতার অবদান, এইখানে গ্রিক যে বিজ্ঞানীগুলো ছিল তাদের কি কি অবদান ছিল। সর্বপ্রথম গ্রিক বিজ্ঞানীর নামের কথা যদি বলে তাহলে বিজ্ঞানী থ্যালেসের কথা আসে, যিনি 624 থেকে 500 তোমার 86 বিসির মানে সালের বা খ্রিস্টাব্দের লোক। তো তিনি কি কি আবেদন করছে, প্রথম সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছেন হলো বিজ্ঞানী থ্যালেস। লর্ড স্টোনের চুম্বক ধর্ম করেছেন বিজ্ঞানী থ্যালেস। কার্যকরণ ও যুক্তিভিত্তিক ও জ্ঞানের সূচনা করেছেন বিজ্ঞানী থ্যালেস। তাহলে বিজ্ঞানী থ্যালেস কি করছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছেন বিজ্ঞানী থ্যালেস। এর পরবর্তী টপিক আসে যে পিথাগোরাসের অবদান কি কি। পিথাগোরাস করেছেন জ্যামিতি, তারপর হলো কম্পমান তার ইত্যাদির ওপর মৌলিক কাজ করেছেন। জ্যামিতি এবং কম্পমান তারের উপরে কি করেছেন, পিথাগোরাস করেছেন মৌলিক কাজ। তারপরে বিজ্ঞানী ডেমোক্রিটাস আসে। ডেমোক্রিটাস কি করেছেন, বিজ্ঞানী ডেমোক্রিটাস পদার্থের অবিভাজ্য একক অ্যাটম এটাকে আবিষ্কার করেছেন, বা এটাকে তোমার কি ভূমিকা রেখেছে। বিজ্ঞানী তোমার কি ডেমোক্রিটাস পদার্থবিজ্ঞানের অবিভাজ্য একক অ্যাটম সেটাকে কি করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আচ্ছা, তার পরবর্তী বিজ্ঞানের নাম যদি আসে সেটা হলো বিজ্ঞানী অ্যারিস্টটল। এখন প্রশ্ন হলো বিজ্ঞানী অ্যারিস্টটলের কি কি রয়েছে, বিজ্ঞানী অ্যারিস্টটল কোন কোন জায়গায় ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে সর্বপ্রথম বিজ্ঞানী অ্যারিস্টটল কথা বলতে গেলে তিনি মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সবকিছু তৈরির মতবাদ, এই যে মতবাদটা মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সবকিছু তৈরি হয়েছে, এই মতবাদটা বিজ্ঞানী অ্যারিস্টটল করেছেন। তারপরে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন হলো আরিস্তারাকাস, ঠিক আছে। সূর্য কেন্দ্রিক ভবিষ্যৎ সৌরজগতের ধারণা দেন কে, আরিস্তারাকামস। তার পরবর্তী আসে হলো আর্কিমেডিক্স। বিজ্ঞানী আর্কিমেডিক্স খুবই গুরুত্বপূর্ণ। আর্কিমেডিক্স প্লাবতা আবিষ্কার করেছেন। আর্কিমেডিক্স সোনার খাদের পরিমাণ নির্ণয় করা শিখিয়েছেন। গোলীয় আয়নায় তোমার কি প্রতিফলন করা, এই কাজগুলো করেছেন কে, আর্কিমেডিক্স। প্লাবতা, সোনার খাদের পরিমাণ, গোলীয় আয়নার প্রতিফলন, এগুলো সবই করছে বিজ্ঞানী কে, আর্কিমেডিক্স। এরপর আসে হলো ইরাস্তোথিনিস। তিনি করেছেন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন। তিনি কি করেন, পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন। এরপরে আসে ভারতীয় সভ্যতার অবদান। ভারতীয় অনেক বিজ্ঞানী আছে যার নাম আমরা দেখতে পেলাম, তার মধ্যে হলো আচার্য ভট্ট। আচার্য ভট্টর নামটা বেশি পরিমাণে দেখছে, যিনি শূন্যের প্রথম সঠিক ব্যবহার করেন হলো আচার্য ভট্ট। এরপরে অন্যান্য বিজ্ঞানীরা রয়েছে যাদের নাম ওইভাবে দেওয়া হয়নি, তাই এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। বাট ভারতীয় সভ্যতার বিজ্ঞানীর জন্য শূন্যের প্রথম সঠিক ব্যবহার করেন হলো আচার্য ভট্ট। এরপর আসে মুসলিম সভ্যতার অবদান। মুসলিম সভ্যতায় বিজ্ঞানীদের কি কি অবদান আছে, বা মুসলিম বিজ্ঞানীরা কি কি করেছেন। প্রথম আসে আল খোয়ারিজম যে আছে, তিনি কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করছে। তার আল জাবির বই থেকে অ্যালজেব্রা উদ্ভূত হয়। তার আল জাবির বই, তাহলে আল জাবির বইটি কি করছে, আল খোয়ারিজম। তারপর হলো আলজেব্রা কি আবিষ্কার করেছেন, আল খোয়ারিজম, ঠিক আছে। তারপরে আসলো ইবনে আল হাইয়ান। তো ইবনে আল হাইয়াস এখানে লেখা হয়েছে। তো ইনি কি করছেন, আলোক বিজ্ঞানের স্থপতি করেছেন কে, ইবনে আল হাইয়ান। তারপর আল মাসুদি করেছেন প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ড এনসাইক্লোপিডিয়া আবিষ্কার করেন। প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ড এনসাইক্লোপিডিয়া কে করেছেন, আল মাসুদি। এরপরে আসে ওমর খয়াম কি করেছেন, তিনি একজন কবি ছিলেন, গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন, তার এমনি কোনো অবদান নেই। এরপর আসলে চীনা সভ্যতার অবদান। চীনা বিজ্ঞানীর অবদান কি কিতে রয়েছে।
চীনা বিজ্ঞানীদের অবদানে বললে সেন কুইও আসে। সেন কুইও করছেন ভ্রমণের সময় কম্পাঙ্কের ব্যবহার করেছেন। ভ্রমণের সময় কম্পাঙ্কের যে ব্যবহারটা আছে তিনি সেটা করেছেন হলো সেন কুইয়ে। এর পরবর্তী বিজ্ঞানী হলো তোমার বিজ্ঞানের অর্থপণ বই ইউরোপীয় রেশেনা যে আছে মানে ইউরোপীয় বিজ্ঞানীরা তাদের অবদান হলো প্রথমে আসে হলো কর্পানিকাস। কর্পানিকাসের মেন কাজ হলো সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী কর্পানিকাস। বিজ্ঞানী কর্পানিকাস করছে কি সূর্য কেন্দ্রিক সৌরজগতের যত ব্যাখ্যা তিনি দিয়েছেন। তারপর বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও আধুনিক বিজ্ঞান ও পরীক্ষামূলক বিজ্ঞানের জনক। আধুনিক বিজ্ঞান ও পরীক্ষামূলক বিজ্ঞানের জনক হলো বিজ্ঞানী গ্যালিলিও। এছাড়াও তিনি আরো বেশ কিছু সূত্র আবিষ্কার করেছেন, যেমন পরন্ত বস্তুর সূত্র বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেছেন। এরপর আসে আমাদের সুপরিচিত হলো বিজ্ঞানী নিউটন। নিউটন কি করেছেন? নিউটন গতিসূত্র আবিষ্কার করেছেন, নিউটন মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছেন, নিউটন ক্যালকুলাসের সূত্র আবিষ্কার করেছেন, নিউটন সম্ভাবনা তত্ত্ব, আলোক বিজ্ঞান এবং বলবিদ্যা আবিষ্কার করেছেন। এরপর আসে হলো কুলম্বো। বিজ্ঞানী কুলম্বো কি করেছে? বিজ্ঞানী কুলম্বো বৈদ্যুতিক চার্জের মধ্যকার বল এইটা নির্ণয় করেছেন বিজ্ঞানী কুলম্বো। এবার কাউন্ট রামফোর্ড উনি কি করেছেন? উনি করেছেন তাপের একক শক্তি এবং যান্ত্রিক শক্তির সাথে একে রূপান্তর করা যায়, এটা করেছেন কাউন্ট রামফোর্ড। এরপর হলো বিজ্ঞানী ভোল্টার সবচেয়ে বড় অবদান হলো বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ভোল্টা। তার অনুসারেই এই একক ব্যাটারির পরিমাপের একক ছিল ভোল্ট। এরপর আসে কিছু ইয়াং করেছিলেন হলো দিচির পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী ইয়াং। দিচির পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী ইয়াং। অরেস্টেড কি করেন? অরেস্টেড হলো বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার করেন হলো বিজ্ঞানী অর্স্ট। ঠিক আছে, বিজ্ঞানী অর্স্ট কি করেন? বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া কি করেন? তিনি আবিষ্কার করেন। এর পরবর্তী চুম্বকের বৈদ্যুতিক প্রভাবের ব্যাখ্যা দিয়েছেন হলো ফ্যারাডে হেনরি। চুম্বকের বৈদ্যুতিক প্রভাবের ব্যাখ্যা দিয়েছেন ফ্যারাডে ও হেনরি। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন হলো লর্ড ক্যালভিন। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছেন কেটা? লর্ড ক্যালভিন। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হিসাবে আলোর ব্যাখ্যা। আলোর ব্যাখ্যা দিয়েছেন ম্যাক্সওয়েল। কে দিয়েছেন? ম্যাক্সওয়েল। এর পরবর্তী আসলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানে কার কি অবদান রয়েছে এগুলো ভালো করে দেখবা। এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে যে কোনটা কার অবদান, এটা কে আবিষ্কার করছে। যেমন হলো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে, বা পরমাণু কেন্দ্র হতে তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন হলো বেকেরেল। এটা প্রচুর পরিমাণে আসছে, বিশেষ করে শেষ অধ্যায়গুলোর থেকে। তারপর আসে ডাল্টন। বিজ্ঞানী ডাল্টন করে পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন। বিজ্ঞানী ডাল্টন কি করেন? পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন। মাইকেলসন ও মোরলি তিনি করেন হলো ইথার অস্থিতিহীন প্রমাণ। তারপর রন্টোজেন করেন হলো এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টোজেন। এক্সরে আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রন্টোজেন। বিজ্ঞানী থমসন পরমাণুর ভিতর ইলেকট্রন আবিষ্কার করেন। বিজ্ঞানী থমসন পরমাণুর ভিতর ইলেকট্রন আবিষ্কার করেন। পিয়েরে ও মেরি কুয়েরি দুজন মিলে রেডিয়াম আবিষ্কার করেন। পিয়েরে ও মেরি কুরি। তারপর ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেন কোয়ান্টাম তত্ত্বের জনক হলো ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক। তারপরে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন কে? বিজ্ঞানী আইনস্টাইন। পরমাণুর নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন হলো বিজ্ঞানী রাদারফোর্ড। পরমাণুর নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। বোস আইনস্টাইন স্ট্যাটিক্স আবিষ্কার করেন হলো সত্যেন বোস। এর পরবর্তী মোটামুটি আমাদের বিজ্ঞানীদের অবদান প্রায় শেষ। কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করেন হলো শেডিঙ্গার। ঠিক আছে, আর অ্যান্টিপ্যাটিক্যাল বা হলো
প্রতি কণার আবিষ্কার, এটা করে হলো পল ডিরাক। আচ্ছা, এরপর আসে সম্প্রতি পদার্থবিজ্ঞান। এখানে অর্ধপরিবাহী আবিষ্কার, ইলেকট্রনের যাত্রা শুরু, ঠিক আছে। আর পাশাপাশি সাম্প্রতিক পদার্থবিজ্ঞান অর্ধপরিবাহী আবিষ্কার, ইলেকট্রনিকের যাত্রা শুরু করেন। তারপরে করে হলো শক্তিশালী এক্সেলেটর তৈরি করে, তা ব্যবহার করে নতুন মৌলিক কণা আবিষ্কার করেন। তারপর 1924 সালে তোমার কি এডুইন হাবল সম্প্রসারণশীল মহাবিশ্ব তত্ত্বের ধারণা দেন। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির কি অস্তিত্বের প্রমাণ করেন। মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বর আবিষ্কার করেন। আচ্ছা, তার পরবর্তী আসলে ভৌতরাশি ও তার পরিমাপ। ভৌতরাশি ও পরিমাপ, তো এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই রাশি। তাহলে রাশি কাকে বলে? এই জগতে আমরা বা বিশ্বে আমরা যা যা পরিমাপ করতে পারি সকল কিছুকেই রাশি বলে। অথবা এইভাবে প্রশ্নটা বলা যেতে পারে, এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। তাহলে রাশি কাকে বলে আমরা বুঝলাম। রাশি প্রধানত দুই প্রকার বা রাশি দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি, একটা হলো লব্ধি রাশি বা যৌগিক রাশি। রাশি প্রধানত দুই প্রকার, একটা মৌলিক রাশি, একটাকে লব্ধি রাশি। এখন প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে মৌলিক রাশি ও লব্ধি রাশির মধ্যে পার্থক্য কি, অথবা প্রশ্নটা এইভাবে বলতে পারে মৌলিক রাশি কাকে বলে, অথবা প্রশ্নটা ঘুরে এইভাবে বলতে পারে লব্ধি রাশি কাকে বলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা দুইটা পার্থক্য লিখে দিচ্ছি, এক পাশে লিখবো মৌলিক রাশি, এক পাশে লিখবো লব্ধি রাশি। আর এরকম ছক আকারে যেমনটা আমি আমার খাতায় দেখাচ্ছি, এরকম ছক আকারে যদি তুমি লিখতে পারো, তোমাকে এতটুকু আশ্বস্ত করবো যে তুমি সবচেয়ে বেশি মার্ক পাবা। যদি এমন ছক আকারে তুমি কি করতে পারো, লিখতে পারো, তাহলে তুমি সবচেয়ে বেশি মার্ক অর্জন করতে পারবা। এখন আসি মৌলিক রাশি কাকে বলে। যে সকল রাশি বা যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, কিন্তু অন্যান্য রাশি নির্ভর করে, অন্যান্য রাশি এই রাশির উপর নির্ভর করে, তাকে মৌলিক রাশি বলে। কথা ক্লিয়ার? না বুঝলে আবার বলছি, যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, কিন্তু অন্যান্য রাশি এই রাশির উপর নির্ভর করে, তাকে মৌলিক রাশি বলে। এরপর আসে লব্ধি রাশি বা যৌগিক রাশি। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাকে লব্ধি রাশি বলে। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাকে লব্ধি রাশি বলে। এর পরবর্তী মৌলিক রাশি স্বাধীন বা নিরপেক্ষ। মৌলিক রাশি স্বাধীন বা নিরপেক্ষ, লব্ধি রাশি স্বাধীন নয়। মৌলিক রাশি একদিকে স্বাধীন বা নিরপেক্ষ, কিন্তু লব্ধি রাশি কিন্তু স্বাধীন নয়। মৌলিক রাশি হলো 60টি। মৌলিক রাশি কয়টি? 60টি, কিন্তু লব্ধি রাশি অসংখ্য। এখন যেহেতু লব্ধি রাশির সংখ্যাটা অসংখ্য, তাই এই সংখ্যাটা মনে রাখা কিন্তু তুলনামূলক অনেক কঠিন এবং যা তোমাদের জন্য অনেক বোধগম্য ঝামেলা হবে। তাই খুব সহজভাবেই আমরা মৌলিক রাশি 60টি যদি মুখস্থ রাখি, এই 60টি ব্যতীত যে রাশিগুলো আছে সেটাই কিন্তু লব্ধি রাশি। এখন প্রশ্ন এরকম বলা হয়, নিচের কোনটি লব্ধি রাশি? নিচের কোনটি লব্ধি রাশি? এখন তুমি বুঝবা কিভাবে? হাজার হাজার অসংখ্য লব্ধি রাশি আছে, তার মধ্যে কোনটা সঠিক উত্তর? আসলে প্রকৃত কথা কোনটাই হলো তোমার আসলে মৌলিক রাশি। এখন এই ধরনের প্রশ্নগুলোর খুব সিম্পল প্রশ্ন, যে মৌলিক রাশি যেহেতু 60টি, আমি সেই 60টি রাশি যদি মুখস্থ রাখতে পারি, তাহলে লব্ধি রাশি এই 60টি ব্যতীত অন্য যে কোনো রাশি লব্ধি রাশি। খুব ইজিলি এই ধরনের নৈবেদিক আমরা করতে পারবো। এখন মৌলিক রাশির উদাহরণগুলো কি? এখানে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তারপর হলো তোমার পদার্থের পরিমাপ, তারপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। তারপর আবার বলছি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, তারপর হলো তোমার অ্যাম্পিয়ার, যেটা হলো বিদ্যুৎ প্রবাহ, এই হলো 7টা। এই 7টা ব্যতীত যা আছে সব কিছুই লব্ধি রাশি। এখন যা আছে সব, যেমন বল, কি ত্বরণ, ঘনত্ব, এগুলো সবই। মেন কথা এই কটা মনে রাখবে। এই দেখো এখানে এগুলো আছে, ইজিলি এই যে 7টা। ভর, দৈর্ঘ্য, ভর, সময়, এই যে বৈদ্যুতিক বা তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, এই 7টা হলো তোমাদের কি রাশি? মৌলিক রাশি। এই 7টা ব্যতীত যে যে রাশিগুলো আছে সবগুলো রাশি হলো লব্ধি রাশি। এই 7টা ব্যতীত যে রাশিগুলো আছে সেগুলো সবগুলো হলো লব্ধি রাশি। এরপর আসে রাশি। এসআই একক। এসআই মানে স্ট্যান্ডার্ড ইউনিট, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এসআই মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। আচ্ছা, তো এখানে তোমার যে বিষয় আছে, তারপর একক এন্ড সিম্বল কি দ্বারা প্রকাশ করে আর কি। দৈর্ঘ্য, মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, যার এসআই ইউনিট
হলো মিটার বা একক হলো মিটার, আন্তর্জাতিক এই হলো 1 মিটার, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। মুখস্থ রাখবা। ভর যার দৈর্ঘ্য হলো কিলোগ্রাম, ভর যার দৈর্ঘ্য হলো কিলোগ্রাম, যাকে কেজি দ্বারা প্রকাশ করে। ভর যার দৈর্ঘ্য হলো কিলোগ্রাম, যাকে কেজি দ্বারা প্রকাশ করে। সময় যার একক হলো সেকেন্ড, তাকে এস দ্বারা প্রকাশ করে। সময় যার একক হলো সেকেন্ড, তাকে এস দ্বারা প্রকাশ করে। বৈদ্যুতিক প্রবাহ যার একক হলো এম্পিয়ার, তাকে এ দ্বারা প্রকাশ করে। বৈদ্যুতিক প্রবাহ যার একক হলো এম্পিয়ার, তাকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তাপমাত্রা যার একক হলো ক্যালভিন, তাপমাত্রা যার একক হলো ক্যালভিন, তাকে কে দ্বারা প্রকাশ করে। তারপরে তো তাপমাত্রার একক অনেকে কিন্তু জানে সেন্টিমিটার, অনেকে জানে সেন্টিমিটার, কারণ জ্বর মাপা বা কোনো কিছু হলে সেন্টিমিটার মানে তোমার কি সেলসিয়াসে করে, সরি তাপমাত্রা একক অনেকে সেলসিয়াস জানে বা সেন্টিগ্রেড অনেকে বলে। তো যেহেতু জ্বর মাপা বা যে কোনো কিছু মাপতে গেলে সেলসিয়াস বলে, তারপর আবহাওয়ার যে কোনো খবর দেখবা সেলসিয়াস বলে, তাই সবাই মনে করে যে তাপমাত্রার মেন একক হতো বা সেলসিয়াস, কিন্তু না, পদার্থবিজ্ঞানের ভাষায় তাপমাত্রা একক হলো ক্যালভিন, ক্যালভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাপ হলো মোল এবং মোলকে এম দ্বারা প্রকাশ করে, মানে হলো মোল, এম ও এল, মোল দ্বারা প্রকাশ করে। এরপরে দীপন তীব্রতা, দীপন তীব্রতার এককের পরিমাণ হলো ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে সিডি প্রকাশ করে। এই হলো 60টি মৌলিক রাশি যার একক বা সিম্বল এই পাশে দেওয়া রয়েছে। এরপরে আসে 60টি ধ্রুবকের নির্দিষ্ট করে দেওয়া মান। কিছু নির্দিষ্ট ধ্রুবক আছে যার মানগুলো তোমাদের মুখস্থ করার দরকার, ঠিক আছে? তো এই মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। প্রথম হলো যেমন এখানে দেখবা কিছু রেড বা লাল কিছু কালার দেওয়া আছে, যেমন এইটা, এইটা, এইটা। তো এই মেন এই তিনটা, যে তিনটা দেখছো, এই তিনটা হলো তোমার মুখস্থ করতে হবে। বাকিগুলো তোমাদের বইয়ে আছে তাই দেওয়া আছে, এটা তোমার মুখস্থ না করলে হবে, ঠিক আছে? মেন এই তিনটা করতে হবে, আর বাকিগুলো তোমার করার প্রয়োজন নাই। যেমন আলোর বেগ, আলোর বেগ এখানে একটা সংখ্যাগরিষ্ঠ আছে, বাট এটা ভালো করে মুখস্থ করবা। 3 গুণন 10⁸ ms ইনভার্স 1। আলোর বেগ হলো 3 গুণন 10⁸ ms ইনভার্স 1। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক 6.626 গুণন 10⁻34 জুল পার সেকেন্ড, ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবক হলো 6.626, এটা বলার দরকার নাই, সমস্যা নাই, গুণন 10⁻34 জুল সেকেন্ড। এরপর আসে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হলো 1.60 বা 1.6 গুণন 10⁻19 কুলম্ব। তো এতটুকু এই তিনটা মুখস্থ করলে হবে, বাকিটা ডিপেন্ড, যদি তুমি মুখস্থ করে রাখবে ভালো, হয়তো বা আসতে পারে, বাট এই তিনটা মুখস্থ করলে বাকিগুলো করার প্রয়োজন নেই, এটা ডিপেন্ড তোমার উপরে, তুমি করবা কি করবা না। এরপর আসে হলো ইউনিট ব্যবহার গুণিতক ও আচ্ছা, এটা খুব সহজ, আমি যদি এটা মেন বই তুমি এভাবে দেখবা, তো এটা তুমি কিভাবে মুখস্থ করবা বা অ্যাকচুয়ালি সোজাভাবে মুখস্থ। তুমি যদি প্রথমে এই 7টা সিরিয়াল মুখস্থ স্টার্ট করবা, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সো, সরাসরি মুখস্থ করবা। এটাকে আমরা বলি প্লাস ফর্ম, আর এটাকে আমরা বলি মাইনাস ফর্ম। এটা হলো ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। এই যে এখানে যে 8টা আছে, এখানে 8টা, তুমি এই সিরিয়ালটা যদি মুখস্থ করো, এই মানটা তুমি অটোমেটিকলি লিখতে পারবা, এই মানটা, এটার জন্য তোমাকে আলাদা কোনো কষ্ট করতে হবে না। যেমন ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সো। আর পরবর্তী মান কি হবে, সবগুলোর সাথে 10 দিয়ে দিবা, যেমনটা এখানে 10 দেখছো। এর উপরে পাওয়ার হবে, যেহেতু এটা প্লাস, প্লাস তো দরকার নেই, তো এর উপরে পাওয়ার হবে প্রথমে 1 থেকে 3 পর্যন্ত, তারপরে 3-এর নামতা অনুসারে। তুমি যদি দেখো 1, 1-এর পরবর্তী সংখ্যা 2, এই যে 2, 2-এর পরবর্তী সংখ্যা 3, তাহলে 1 থেকে 3 পর্যন্ত পেয়ে গেছি। এবার 3-এর নামতা, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তারপরে 12 গেল, 3 5 15, 3 6 18, বুঝছো? খুব সহজ। তুমি যদি শুধু ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সো এটা মনে রাখতে পারো, এটা তুমি ইজিলি মুখস্থ করতে পারবা 1 থেকে 3 পর্যন্ত। এরপরে 3-এর নামতা অনুসারে চলে যাবে, এটাও সেম। এটা হলো মাইনাস ফর্মে, তাই প্রত্যেকটার সাথে মাইনাস হবে, প্লাস হলে দেওয়া লাগে না, কিন্তু মাইনাস দেওয়া লাগে। প্রথম কি 1, 1-এর পরবর্তী কি 2, 2-এর পরবর্তী কি 3, 3-এর পরবর্তী নামতা আসবে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। বুঝা গেল বিষয়টা? এই তো মেন টপিকটা হলো এইটা, যে তুমি কি করবা, এই পাশের সিরিয়ালটা, এই যে এই পাশের সিরিয়ালটা এবং এই পাশের সিরিয়ালটা, এই দুটো আলাদা মুখস্থ রাখবা, এটা প্লাস ফর্মের, এটা মাইনাস ফর্মের। তো এটা মনে রাখলে ইজিলি তুমি মান বসাতে পারবা, এটা মনে রাখলে ইজিলি তুমি মান বসাতে পারবা পরবর্তীতে।
আর পাশাপাশি এই যে এখানে কিছু একক প্রকাশ করার জিনিস দেওয়া আছে, এগুলো ভালো করে জানবা। আসলে এটা দ্বারাই বোঝানো হয়। অনেক ক্ষেত্রে আমি যেমনটা বললাম যে 1 am, তুমি দেখো এই যে এ বলতে হলে অ্যাটো, তাহলে আমি তখন তোমাকে বলছিলাম 1 am সমান কত পিএম, কত পিএম। এখন এম মানে কি অ্যাটোমিটার, যার মানে 10/18, এখন পি বলতে পিকোমিটার, তাহলে এখান থেকে তোমাকে পিকোতে যেতে হবে। বোঝা গেল বিষয়? এরপর আসি মাত্রা। মাত্রার বিষয়ে যদি কথা বলতে চাই, সর্বপ্রথম প্রশ্ন আসে মাত্রা কাকে বলে। মাত্রা বিষয়ে কোনো কথা বলতে চাইলে সর্বপ্রথম প্রশ্ন আসে কি মাত্রা কাকে বলে। সেক্ষেত্রে আমরা উত্তরে এরকম বলবো, মৌলিক রাশির ঘাত বা সূচককে মাত্রা বলে। মৌলিক রাশির সূচক বা ঘাতকে মাত্রা বলে। মাত্রা প্রধানত তিনটা, দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। এখন কয়েকটি ভৌত রাশির মাত্রা সংকেত এখানে আমরা দিয়ে রাখছি যেন তুমি বুঝতে পারো যে আসলে কি। যেমন প্রথমটার যদি কথা বলি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যা দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই কিন্তু মিটার দ্বারা প্রকাশ করে। দৈর্ঘ্যকে যদি এল ধরি, প্রস্থকে কিন্তু এলই হয়, কারণ একটা যদি মিটার হয় অপরটা মিটার হয়, একটা সেন্টিমিটার হলে অপরটা, তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল দৈর্ঘ্য স্কোয়ার বলা যায়। এখন দৈর্ঘ্যর মাত্রা কি এল, তাই হলো এল, তারপরে স্কোয়ার, স্কোয়ার মানে হলো ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কোয়ার। আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটার একক মিটার, প্রস্থর একক মিটার, আবার উচ্চতার একক মিটার। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, তাই 3টা মিটার এল, এই যে এল, তারপরে কি এই যে 3 কিউব। তারপরে ঘনত্ব। ঘনত্বের একক কি? ভর ডিভাইডেড আয়তন। ভরের একক কি? ভরের একক যদি দেখি এম, তাহলে ভরের একক এম। আয়তন, আয়তন একক পাইলাম কি? এল কিউব, এই যে এল কিউব। নিচে থাকলে তাই ইনভার্স, এম আছে এম, যেহেতু ভাগ আকারে আছে তাই এখানে দেখো এল এর নিচে ইনভার্স আছে, মানে মাইনাস চিহ্ন আছে, দিয়ে 3 আছে, এম এল। তাহলে ঘনত্বের মাত্রা কি? এম এল ইনভার্স 3। ঘনত্বের মাত্রা এম এল ইনভার্স 3। এরপর সে বেগ। বেগ সময় হলো সময় ডিভাইড সরণ ডিভাইডেড সময়। বেগের সূত্র হলো সরণ ডিভাইডেড সময়। আর সরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। তাহলে এল আর নিচে থাকার কারণে টি ইনভার্স 1, নিচে যদি কোনো পাওয়ার নেই। সেম ওয়েতে তুমি এইগুলো দেখবা। তারপর ত্বরণ। ত্বরণের মাত্রা কি? বেগ বাই, তো ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2। ক্ষেত্র ভরবেগ। ভরবেগের মাত্রা হলো এল এম এল টি ইনভার্স 1। বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। এই মাত্রাগুলো যেগুলো আছে প্রয়োজনে টেকনিকগুলো সাইডে লিখে রাখছি, তো তুমি কি করে নেবে? এগুলো মাত্রাগুলো একটু মুখস্থ করে নিবা, কারণ সবসময় টেকনিক করে করা তো সময় থাকা লাগে, তো আসলে এতটা সময় সবসময় পাওয়া যায় না। তো তুমি যদি পুরো টেকনিকটা মনে রাখো তো একটা ওয়ে। আর একটা বিষয় হলো যেখানে এই জায়গায় যে কটা মাত্রা দেওয়া আছে এগুলো আসলে সবগুলো বিগত সালে প্রচুর পরিমাণে আসছে, তাই এই কটার মাত্রা যদি একটু কষ্ট করে মুখস্থ করে নাও তাহলে এখানে আর কিচ্ছু তোমার লাগবে না। তারপর কাজের মাত্রা। কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর সকল ধরনের কাজে যেন গতিশক্তি এক ধরনের কাজ, তার মানে ওর মাত্রা ওইটা, বা বিভব শক্তি এক ধরনের কাজ, তার মানে ওর মাত্রা ওইটা। তারপর আরো যত ধরনের শক্তি আছে সকল শক্তি এক ধরনের কাজ, তাই সবার মাত্রাই এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তারপর ক্ষমতা। ক্ষমতার মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। চাপ। চাপের মাত্রা এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে? তো এই কটা মাত্রা তোমাকে মনে রাখতে হবে। টোটাল মাত্রা দেওয়া হয়েছে তোমার কয়টা? 10টা। এই 10টা মাত্রা যদি মুখস্থ রাখো, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবাই, এটা নিঃসন্দেহে থাকো। আচ্ছা, তারপর আসে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল শেখানোর সময় সর্বপ্রথম প্রশ্ন আসবে, ভার্নিয়ার স্কেল কাকে বলে? ভার্নিয়ার স্কেল কাকে বলে? এই প্রশ্নটা তুমি বিগত সালের ম্যাক্সিমাম প্রশ্নে এই প্রশ্নটা খুঁজে পাবা, ভার্নিয়ার স্কেল কাকে বলে। তো এই প্রশ্নের উত্তরটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে উত্তর হবে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট্ট একটি স্কেল ব্যবহার করা হয় সেটি হলো ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট্ট একটি স্কেল ব্যবহার করা হয় সেটি হলো ভার্নিয়ার স্কেল। তারপরে ভার্নিয়ারের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান। ভার্নিয়ারের কত? ভার্নিয়ারের 10 ভাগ মূল স্কেলের কত? 9 ভাগের সমান। আর পরবর্তী প্রশ্ন হলো ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? যেহেতু ভার্নিয়ার স্কেল শিখেছ, তার পরবর্তী গুরুত্বপূর্ণ হলো ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? সেক্ষেত্রে উত্তর হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট
তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলে। খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা পড়ে রাখবা। এরপর আসি ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান S/N। এখানে ভিসি মানে হলো ভার্নিয়ার ধ্রুবক, এস মানে হলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের বার, যেটা হলো 1 মিলিমিটার। যদি দেওয়া থাকে ভালো কথা, না দেওয়া থাকলে 1 mm লিখে দিবা। আর এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটা হলো কি ভার্নিয়ার ধ্রুবকের সূত্র। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান S/N। পরিচয় সাইডে দিয়ে রাখলাম। এর পরবর্তী প্রশ্ন আসে ভার্নিয়ার সমাপতন কি? ভার্নিয়ার সমাপতন কি? তো ভার্নিয়ার সমাপতন কি? ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত হয় বা খুব কাছাকাছি থাকে, তাই ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত হয় বা খুব কাছাকাছি থাকে, তাই ভার্নিয়ার সমাপতন। এরপর আসে স্ক্রু গজ কি? এরপরে প্রশ্ন আসে হলো স্ক্রু গজ কি? তো স্ক্রু গজ কি? একটি স্ক্রুকে ঘুরিয়ে স্কেলকে সামনে পিছনে নিয়ে যে স্কেলে দৈর্ঘ্য মাপা হয়, তাই স্ক্রু গজ। একটি স্ক্রুকে ঘুরিয়ে স্কেলকে সামনে পিছনে নিয়ে যে স্কেলে দৈর্ঘ্য মাপা হয়, তাকে স্ক্রু গজ বলে। এর পরবর্তী প্রশ্ন হলো পিচ কি? এর পরবর্তী প্রশ্ন হলো পিচ কি? স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে, স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে, তাকে স্ক্রু গজের পিচ বলে। তাকে স্ক্রু গজের পিচ বলে। তারপরে আসে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কি? স্ক্রু গজের ন্যূনাঙ্ক কি? স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্রা 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে যন্ত্রের স্ক্রু ন্যূনাঙ্ক বলে। স্ক্রু গজের ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক সমান সমান হলো ন্যূনাঙ্ক এলসি সমান P/N। পি বলতে বলা হয় মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন বলতে বোঝানো হয় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ন্যূনাঙ্ককে আরেকটা নামেও প্রকাশ করা হয়, ন্যূনাঙ্ক সমান সমান লঘিষ্ঠ গণন। ন্যূনাঙ্ককে বলা হয় লঘিষ্ঠ গণন। অর্থাৎ আমরা এখানে লিখলাম স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। এই প্রশ্নটা ঘুরে এইভাবেও দিতে পারে, স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কাকে বলে? লঘিষ্ঠ গণন কাকে বলে? তো লঘিষ্ঠ গণন এলসি সমান P/N। ঠিক আছে? আচ্ছা, তারপর আসে বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য এল সমান সমান মূল স্কেলের পার্ট মানে এম প্লাস ন্যূনাঙ্ক মানে এলসি, যেটাকে আমরা বলি যে এলসি, ইকুয়াল বৃত্তাকার স্কেলের পার্ট ইকুয়াল কি এলসি ইন্টু এল। আচ্ছা, এখানে সুভাতের কথা যদি বলি, টি বলতে বোঝায় সময় যার মাত্রা টি, এ বলতে বোঝায় ত্বরণ যার মাত্রা L10/2, ভি এর মাত্রা হলো শেষ বেগ যার মাত্রা হলো L10/1, ইউ মানে আদি বেগ যার মাত্রা L10/1, এস মানে হলো সরণ দূরত্ব দৈর্ঘ্য যার মাত্রা হলো এল। তাহলে পরিচয়গুলো ভালো করে দেখে নিবা, এই পরিচয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী আসে হলো আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হলো ভি সমান সমান এল প্লাস এইচ গুণন, মানে হলো সহজ কথা হলো আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। বুঝছো? আচ্ছা, তারপরে কোন গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? কোন একটা গোলক নির্ণয় করবা বা গোলকের এই দেওয়া আছে, তার আয়তন নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা? গোলকের আয়তন ইকুয়াল ভি ইন্টু 4/3 পাই আর কিউ। ভি ইকুয়াল 4/3 পাই আর কিউ। আর একটা হলো ভি ইকুয়াল 1/6 পাই ডি কিউ, যেখানে ভি হলো গোলকের আয়তন, আর হলো গোলকের ব্যাসার্ধ এবং ডি হলো গোলকের ব্যাস। আর পরবর্তী প্রশ্ন হলো দণ্ডের বা বেলনের আয়তন নির্ণয় সূত্র। তো ভি সমান সমান পাই আর স্কোয়ার এইচ একটা, আর একটা হলো পাই D/2 হোল স্কোয়ার এইচ, আর একটা হলো 1/4 পাই ডি স্কোয়ার এইচ, যেখানে ভি হলো বেলনের আয়তন, আর হলো বেলনের ব্যাসার্ধ, ডি হলো বেলনের ব্যাস, আর এইচ হলো বেলনের উচ্চতা। এরপর আসে সিলিন্ডারের ক্ষেত্রে। এর ক্ষেত্রে সিলিন্ডারের ফাঁপা অংশের আয়তন নির্ণয় সূত্র। সিলিন্ডারের ফাঁপা অংশের আয়তন নির্ণয় সূত্র কি? সেক্ষেত্রে উত্তর হবে ডেল ভি ইকুয়াল V2 মাইনাস V1। V2 হলো বাইরের আয়তন, V1 হলো ভিতরের আয়তন। এরপরে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়। এ সমান সমান 2 পাই আর এস, যেখানে এ মানে হলো সিলিন্ডারের বক্রতলের আয়তন, আর সমান হলো ব্যাসার্ধ, এস সমান হলো, এটা তোমরা পূর্বেও পাইছো। তারপরে হলো গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো এ সমান সমান পাই আর স্কোয়ার এইচ।
তার জাতীয় বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো a সমান 1/4 পাই dq। উচ্চতা, ব্যাস বা দৈর্ঘ্য মাপার সূত্র হলো উচ্চতা হলো h, ব্যাস হলো d, আর দৈর্ঘ্য হলো l। সূত্র হলো m + v × vc, যেখানে আমি যেমনটা বললাম যে h মানে হলো উচ্চতা, d মানে হলো ব্যাস, আর l মানে হলো দৈর্ঘ্য। m মানে হলো প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট, v মানে হলো ভার্নিয়ার সম্পতন, মানে v মানে ভার্নিয়ার সম্পতন, আর vc হলো ভার্নিয়ার ধ্রুবক। এর পরবর্তী কিছু সমীকরণের সিদ্ধিকরণ রয়েছে, এখানে করা রয়েছে। তো এটা তোমার আপাতত এই সিদ্ধিকরণটা তোমার প্রয়োজন নেই। এর পরবর্তী তুমি চলে যাবে নিচে পরিমাপের ত্রুটি বা নির্ভুলতা। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হলো চূড়ান্ত ত্রুটি কি? উত্তর হবে কোন রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে। কোন রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে। তারপরে যান্ত্রিক ত্রুটি কি? যন্ত্রের মধ্যকার ত্রুটি হলো যান্ত্রিক ত্রুটি। যন্ত্রের মধ্যকার ত্রুটি হলো যান্ত্রিক ত্রুটি। তারপর দৈব ত্রুটি কি? কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে। এরপরে কিছু সূত্র তোমাদের লাগবে, যেমন শতকরা আপেক্ষিক ত্রুটি কি? শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান গুণন 100%। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো শতকরা ভুলের হার ইকুয়াল পরম ত্রুটির পরিমাণ ডিভাইডেড প্রকৃত ব্যাস গুণন 100%। তারপর চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড 2, বা মূল স্কেলের মান মাইনাস পরিমাপকৃত মান। এর পরবর্তী আমরা টাইপ ভিত্তিক আমাদের কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে সৃজনশীল এবং বিভিন্ন ধরনের ম্যাথ করাবো। যেমন ফার্স্ট ম্যাথে টাইপ 1-এ দেখতে হবে ভার্নিয়ার স্কেলের স্ক্রু গজ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, এখানে সেই ম্যাথগুলো উপস্থাপনা করা হয়েছে, এবং এই ম্যাথগুলো থেকে যাবতীয় সকল কিছু আমরা আমাদের পেড কোর্সে যাবতীয় সকল কিছু তোমাদের বুঝিয়ে দেব। এখানে আমরা এই অধ্যায়ের যাবতীয় থিওরিক্যাল বা বেসিক কনসেপ্ট যেগুলো আছে এগুলো বুঝিয়ে দিলাম। যারা আমাদের পেড কোর্স করতে চাও তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা, তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। সেই জায়গার থেকে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে তুমি পেমেন্ট করে সরাসরি যখন পেমেন্টটা করে দিবা বা পেমেন্টটা যখন আমাদের কাছে আসবে তখন তুমি ফিরতি একটা মেসেজ পাবা। সেই মেসেজের মাধ্যমে তোমাকে একটি গ্রুপ লিঙ্ক পাঠানো হবে। সেই গ্রুপ লিঙ্কে খুব অনায়াসে জয়েন করে আমাদের পেড বেসে যুক্ত হয়ে তুমি সকল ধরনের ম্যাথমেটিক্স বিগত সালের সকল ধরনের প্রশ্ন করতে পারো। তবে আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক ক্লাসগুলো বা তোমাদের মেন বই যে ক্লাসগুলো সেগুলো সম্পূর্ণ ফ্রিতেই আপলোড দেওয়া হবে, এবং যারা শিট চাও বা শিট যাদের লাগবে তাদেরকেও পেড কোর্সে আসতে হবে এবং সেখান থেকে শিট নিতে হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।